শেখ হাসিনা ভারতে আছেন এবং এই ভারতে থাকাটাই বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে একটা বড় অস্বস্তির জায়গা। অস্বস্তির দীর্ঘ ইতিহাস আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি ভারতে আছেন, সেখানে থেকে তিনি নানা ফর্মে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা বিরাট সংকট তৈরি করছে। এটা এই দেশের জনগণ যারা তাকে তাড়িয়েছে সম্মিলিতভাবে, তাদের কাছে একটা বড় সংকট। এই সংকটটা আরো বাড়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটেই ডক্টর ইউনূস একটা বিদেশি পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গে, যেটাকে মনে হতে পারে তিনি ভারতের প্রতি এক ধরনের নমনীয়তা দেখাচ্ছেন। এখন আসলে কি এটা নমনীয়তা, বা এটার মানে কি এই যে শেখ হাসিনা ভারতের থেকে ভারতের সরকারকে এতটাই প্রভাবিত করতে পেরেছেন যে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সরকারকেও তার কাছে নতি স্বীকার করতে হলো? ঘটনাটা এরকম যে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে সেটায় মামলা হয়েছে, সেটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যার মধ্যে বলা হয়েছে তাকে আগামী 17 নভেম্বর এর মধ্যে তাকে এসে আত্মসমর্পণ করতে হবে আদালতে। ফলে আমরা নভেম্বরে ঢুকে পড়ছি, আর 2 সপ্তাহ বা সামান্য একটু বেশি সময় বাকি আছে। এর মধ্যে তাকে ফিরে পাওয়ার কথা। না পেলে নিয়ম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারকে, তিনি যেহেতু ভারতে আছেন, বাংলাদেশ সরকারকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে। এবং একজন মারাত্মক সব অপরাধী, মানবতা বিরোধী অপরাধীকে আমরা ফেরত চাইতে পারি। আমাদের আসামি প্রত্যর্পণ চুক্তি আছে, এবং এই আলাপও আমরা অনেকদিন করেছি। এই চুক্তির বিশেষ কিছু ধারা আছে যেগুলো দেখিয়ে হাসিনাকে ভারত ফেরত নাও দিতে পারে বা দেবে না, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। কিন্তু ওই পরিস্থিতিতে একটা অস্বস্তি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটাই ডক্টর ইউনূস আসলে শেষ করেছেন আপাতত। তিনি সেই বিদেশি পত্রিকাকে শেখ হাসিনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না যে রায় হওয়ার আগে এটা করার দরকার আছে। তার মানে রায় হওয়ার পর প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে, এবং রায় হওয়ার আগে এটার আর দরকার আছে। তার মানে ডক্টর ইউনূস এটা খুব স্পষ্ট করে দিলেন, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত যে সময় সীমা শেষ হচ্ছে তার আদালতে আত্মসমর্পণের, তারপরও বাংলাদেশ শেখ হাসিনাকে ভারতের কাছে চাইবে না। এটা ভারতের প্রতি এক ধরনের নমনীয়তা দেখানো মনে হতে পারে, যে ডক্টর ইউনূস অন্তত বিশেষ করে তার দায়িত্বে আসার আগে থেকেই, মানে অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগে থেকেই তিনি ফ্রান্সের মাটিতে বসে বা পরবর্তীতে দেশে এসেও বিভিন্ন ভারতীয় মিডিয়ার সাথে বা অন্যান্য ইস্যুতেই যখন ভারতের সাথে কথা বলেছেন, তিনি অত্যন্ত অ্যাপারেন্টলি টাফ মনে হয়। উনি কোনো টাফ কথা বলেছেন একটাও বলেছেন বলে আমি মনে করি না। তিনি জাস্ট সেই কথাগুলো বলেছেন যেগুলো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সরকার প্রধান বলার কথা। সমস্যা হচ্ছে তার আগে বহু বছর শেখ হাসিনা নামে একজন ভারতের কৃতদাস ছিলেন এই দেশের দায়িত্বে। তো কৃতদাসের কথার তুলনায় তার কথাকে অনেক টাফ মনে হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কারো কাছে মনে হবে ডক্টর ইউনূস কি তাহলে ভারতের কাছে নতি স্বীকার করলেন? আমার উত্তর হচ্ছে না, তিনি কিছুটা নমনীয়তা দেখিয়েছেন, কারণ ভারতকে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে তিনি রেহাই দিয়েছেন। কারণ 17 নভেম্বর তাকে চাওয়া হলে বা তারপর তাকে চাওয়া হলে ভারত তাকে দিত না, কিন্তু ভারত এই আনুষ্ঠানিক যে চাওয়া সেটা একটা গ্লোবাল নিউজ হতো, এবং ভারত সেটা যখন ডিনাই করবে তার জন্য এটা অস্বস্তির ব্যাপার। শেখ হাসিনা বিভৎস সব অপরাধ করেছেন, সেরকম একজন অপরাধীকে, ক্রিমিনালকে ভারত তার মাটিতে জায়গা দিয়েছে, তাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না বিচার নিশ্চিত করার জন্য। এটা তার জন্য খুবই নেগেটিভ একটা পারসেপশন তৈরি করতো। তো সেই জায়গা থেকে ভারত আপাতত মুক্ত হলো, কারণ এই রায় হওয়া দীর্ঘ সময়ের ব্যাপার, বছরের পর বছর লেগে যেতে পারে। সো টেকনিক্যালি শেখ হাসিনা ভারতে এখন বছরের পর বছর থাকলেও বাংলাদেশ সরকার অন্তত তাকে ফেরত চাইবে না। এই নমনীয়তাটাকে আমরা কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে এই নমনীয়তাকে একেবারেই নতি স্বীকার করা বলে মনে করি না। ডিপ্লোম্যাসি পৃথিবীতে এই রকমই হয়। আমরা কখনো কখনো খুব কঠোর অবস্থান দেখাবো, কঠোর অ্যাটিটিউড নিব, কঠোর পদক্ষেপ নিব, আবার একই সাথে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হবে যেগুলোর মধ্যে এক ধরনের জেস্চার থাকবে যে আমরা আসলে সম্পর্ক চালিয়ে যেতে চাই। সম্পর্ক আসলে চালিয়ে যেতে হয়। এই কারণেই আপনাদের অনেকের পছন্দ হয়নি, ভাল লাগেনি যখন বাংলাদেশ ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেটাকেও সমর্থন করেছিলাম। ঠিক একইভাবে এই পদক্ষেপটা নিশ্চিতভাবেই তারা অনেক দিক বিবেচনা করে নিয়েছেন, সুতরাং এটাকে নতি স্বীকার মনে করার কোনো কারণ নেই। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডিপ্লোম্যাসি কিন্তু আসলে শুধু প্রকাশ্যে যা হয় তাই না। এই যে শেখ হাসিনাকে আমরা এটা চাইবো না বলা হচ্ছে,
আমরা মোটামুটি ধারণা করে রাখতেই পারি যে এর ভেতরে অনেক কথাবার্তা ভারত সরকারের সাথে আছে। যেমন শেখ হাসিনা ভারতেই থেকে যাবেন এই পুরো বছরের পর বছর, সেটা নাও হতে পারে, খুব সম্ভাবনা আছে। হতে পারে যে যেটা আমাদের সারফেসড হয় নাই, এমন আলোচনার মধ্যে ভারতকে, শেখ হাসিনাকে অন্য দেশে চলে যাওয়ার কথা বলা হয়ে থাকতে পারে। কারণ ভারত চাইবে না, ভারতকে অন্তত এই চাপ যদি সরকার অভ্যন্তরীণভাবে দেয় তাহলে সেটা ভারতের জন্য ভালো হবে। এবং ভারতের যদি তাকে অন্য কোনো দেশে চলে যেতে দেয় তাহলে তো ভারত তার আপদ, অ্যাপারেন্টলি শেখ হাসিনা তার আপদে পরিণত হয়েছেন। কারণ তাকে এরকম সেবা করা, একটা দেশকে, নিজের দেশকে ধ্বংস করে তাকে সেবা করা, এরকম একজন মানুষ পাওয়া যাবে না। তাকে যদি সে না বাঁচায় তাহলে তো হয় না। আবার ওই মাটিতে থাকাটাও এক ধরনের অস্বস্তি তৈরি করা। সো আন্ডারহ্যান্ড এক ধরনের ডিলিং বা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে যে ভারত সুবিধাজনক স্বল্পতম সময়ে শেখ হাসিনাকে বহিষ্কার করবেন। ভারত থেকে বহিষ্কার মানে কি, তাকে অন্য কোনো জায়গায় চলে যেতে সাহায্য করবেন বা চলে যেতে বলবেন। আমরা যতদূর জেনেছি অনেক দেশ তাকে নিতে চাইছে না, নিতে চাইলে হয়তো ভারত তাকে এর মধ্যে যেতে দিত, যে চাইতো নিয়ে যাতে চলে যান। ভারতের সাথে সম্পর্ক নিয়ে কেউ কেউ মনে করেন ভারতের সাথে আমাদের একেবারে প্রায় যুদ্ধ পর্যায়ের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাক। আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি, ভারতের খুব কঠোর সমালোচনা করেছি ভারতের নীতির, ভারতের জনগণের না, রাষ্ট্রের না, ভারতের সরকার। বিশেষ করে গত 10 বছরে যেহেতু বিজেপি সরকার ছিল, শেখ হাসিনা তার চরমতম মাফিয়া হয়ে উঠেছেন, স্বৈরাচার হয়ে উঠেছেন এই সময়টাতে। অবশ্য তার প্রথম ধাপে এই অন্যায়ভাবে ক্ষমতায় আসার সাথে কংগ্রেসও জড়িত, এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি কংগ্রেসেরও একই ধরনের মানসিকতা আছে শেখ হাসিনার প্রতি। তো ভারতের এই দলগুলো যারা ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে আমাদের খুব কঠোর কথাবার্তা আছে। কিন্তু ভারত রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক সবসময় কার্যকরভাবে চলা উচিত, মর্যাদার ভিত্তিতে চলা উচিত। এ কথা আমি গত নির্বাচনের আগে থেকেও বহুবার বলেছি। সুতরাং আমাদের সরকার থেকে যদি কিছু পজিটিভ জেস্চার দেখানো হয় সেটা ভারতের গ্রহণ করা উচিত হবে, এবং সেটাকে এটা মনে করা উচিত না যে সরকার দুর্বল হচ্ছে তাই এসব করছে, বরং তাদের উচিত সে সরকারের সাথে আর অন্যান্য সব ক্ষেত্রে তারা যাতে সঠিকভাবে এনগেজ করে এবং দুই পক্ষেরই সুবিধা হয়, ভালো হয় এমন বিষয় নিশ্চিত করে। প্রিভিয়াসলি যেসব অন্যায় চুক্তি এমওইউ হয়েছে সেগুলো যদি বাংলাদেশ সরকার পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করে বাতিল করার সিদ্ধান্ত নেয়, সেগুলো তাদেরকে অ্যাকসেপ্ট করা দরকার। এবং ভারতের সরকারের উচিত হবে জনগণের সাথে তাদের সম্পর্ক রিবিল্ড করা। ভারতের মধ্যে এই কথাবার্তাগুলো খুব চলছে। সুতরাং ডক্টর ইউনূস শেখ হাসিনা ইস্যুতে এটাকে ডিএসকালেট করা বলে, আর আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। ইটস এ গুড সাইন। এটাকে গুড সাইন হিসাবে ভারত নেওয়া উচিত হবে। যদিও ভারত রাষ্ট্রটাকে নিয়ে আমি যখন কথা বলি আমি আসলে খুব আশাবাদী হতে পারি না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্র অঞ্চলে ভারতের অ্যাটিটিউড, ভারত যেভাবে এই অত্র অঞ্চলকে দেখতে চায়, এটা অত্যন্ত ঔপনিবেশিক, এটা অত্যন্ত সম্প্রসারণবাদী। এই ধরনের মানসিকতা থেকে সরে না আসলে ইট উইল বি রিয়েলি ভেরি টাফ। এবং এই জন্য আমরা আশা করি ভারতের জনগণ তারা তাদের অভ্যন্তর থেকে এই ধরনের চাপ তৈরি করেন যাতে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে ভারতের সরকারগুলো অ্যালাইনড থাকে।